গণতন্ত্র, রাজনীতি, রাজতন্ত্র, আপনার সমন্বিত রাষ্ট্রনীতি এর সূচনা লগ্ন থেকে আপনার একটা দল আরেকটা দলকে, একটা সরকার আরেকটা সরকারকে, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে পরাভূত করেছে। দেখেন 2024-এ আপনার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরাভূত হয়েছে, 2022-এ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসে, 2021 সালে আপনার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি এবং 2008 সালে আপনার পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ, হাইতি, সুদান, ইরানের অন্য প্রেসিডেন্ট দেখা যায় পরাভূত হয়েছে। কিন্তু দেখেন পরাভূত হওয়ার পরে আপনার তার স্মৃতিবশেষ প্লাস তার রাষ্ট্রীয় সম্পদ প্লাস স্থাপনা ভেঙে চুরে দেওয়া হয়েছে এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সংস্কৃতি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নেই। দেখেন আপনার এই যে জ্বালাও পোড়া যে আপনাদের সংস্কৃতি আমাদের দেশে চলছে, এটা একটা রাজনীতি ব্যক্তিকে উৎসাহ দেওয়া হয়। আপনার মানি লন্ডারিং, অর্থ পাচার, আপনার অর্থ লুট এই উৎসাহ দেওয়া হয়। তাদের জানমালের নিরাপত্তাহীনতার কারণে তারা দেখা যায় দেশে আর ইনভেস্ট করবে না। এরপরে বিনিয়োগকারী দেশীয় বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করবে না, শিল্পপতিরা বিনিয়োগ করবে না, যার ফলশ্রুতিতে আমাদের দেশের টাকাটা বিদেশ চলে যাবে, আমাদের দেশের যে কর্মসংস্থান শূন্য হবে, এরপরে আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরপরে আপনার বেকারত্ব বেড়ে যাবে। দেখেন আমাদের দেশের যে আপনার প্রাকৃতিক সম্পদের সমাহার এবং শিল্প উৎপাদনের সমাহার রয়েছে, যদি আমাদের দেশে প্রতিহিংসামূলক রাজনীতি চর্চা না হতো তাহলে দেখা যায় আমাদের দেশ অনেক আগে সিঙ্গাপুর, আমেরিকা, ইউকে হয়ে যেত। তো এই প্রতিহিংসা রাজনীতি চর্চা করতে গিয়ে একটা সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, একটা দল ক্ষমতা যাওয়ার জন্য, একটা দলকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, একটা দল আরেকটা দলকে হেয় প্রতিপন্ন করার জন্য ডোমেস্টিকলি ইন্টারন্যাশনালভাবে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। যে টাকাটা আমাদের দেশে থাকতো আমাদের দেশের জনগণের জীবনমান উন্নত, আপনার কর্মসংস্থান বৃদ্ধি পেত। দেখেন আবার দেখা যায় একটা সরকার ক্ষমতা আসলে তার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য এবং তার বীরত্ব, মহত্ব, আপনার গাম্ভীর্য প্রকাশ করার জন্য, হাইলাইট করার জন্য ক্ষমতা এসে প্রতিহিংসামূলক রাজনীতি চর্চা করতে গিয়ে তার দেখেন আপনার বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন, কাঠামো পরিবর্তন, স্থান পরিবর্তন করে ফেলে। তো আবার আরেকটা সরকার আসলে এগুলি ভেঙে দেয়। তো এই যে আমাদের এই কোটি কোটি টাকা আমাদের সম্পদ তারা নষ্ট করে ফেলছে প্রতিহিংসামূলক রাজনীতি চর্চা করতে গিয়ে। তা আমি মনে করি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কেমন একজন সরকার যদি ক্ষমতা থাকা অবস্থা, কি পদে বহাল থাকা অবস্থা, কোনো দায়িত্বে থাকা অবস্থা, তার নামে কোনো প্রতিষ্ঠান নামকরণ করতে পারবে না এবং তার নামে কোনো স্ট্যাচু, মিনার, স্তম্ভ নির্মাণ করতে পারবে না। সে যদি কর্মসংস্থানে থাকা অবস্থা, পদে দলে থাকা অবস্থায় যদি বাহাবা পেয়ে যায় তো জনগণের জন্য সঠিকভাবে কাজ করবে না। সে যদি মারা যায় প্লাস দল থেকে অপশন নেয়, পরবর্তী সময় জনগণ যদি মনে করে যে তার নামে কোনো ধরনের স্ট্যাচু, স্থাপনা নির্মাণ করার দরকার, তার নামে কোনো প্রতিষ্ঠান নামকরণ করা দরকার, সেটা জনগণ সেটা যাচাই বাছাই করবে। এরপরে আপনার যন্ত্রতন্ত্র যেখানে সেখানে যার ইচ্ছা তার নামে কোনো স্থাপনা, মিনার, স্তম্ভ নির্মাণ করা যাবে না। দেশের বিশেষ অবস্থানে বিশেষ পরিস্থিতি যদি কোনো অবদান রাখে তাহলে তার নামে কোনো প্রতিষ্ঠান নামকরণ, স্থাপনা, আপনার স্তম্ভ নির্মাণ করা উচিত। আর তৃতীয়ত আমি বলবো আপনার ক্ষমতায় এসেই যে আপনি এইগুলি ভেঙে চুরে দেওয়া যাবে না। আপনার আদালতের আদেশ এবং আপনার গণশুনানি, গণভোটের মাধ্যমে এগুলি স্থানান্তর, নাম পরিবর্তন, কাঠামো পরিবর্তন করতে পারে। আরেকটা বিষয় দেখা যায় যেহেতু আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে সরকার পরিবর্তন হবে। তো সরকার পরিবর্তন হলেই দেখা যায় আপনার এসে সব কিছু টাচির ভেঙে দেয়। তা আমি মনে করি পাঁচিরগুলি এমন করে দেওয়া দরকার যে একটা সরকার ক্ষমতা আসলে সে বিগত সরকারের ছবিটা উঠিয়ে এই সরকারের ছবিটা উঠিয়ে দেবে। তো পাঁচিরটা আমাদের ঠিক থাকবে, আমাদের দেশে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হবে না, আর এটা ধ্বংস হবে না। ঠিক আছে, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি। দেখেন আপনার আমি ছোটো সময়তে জেনে আসছি যে একটা কথা শুনে আসছি যে স্বৈরাচারী সরকার, এই কথাটা আমি ইদানিং বেশি শুনছি, স্বৈরাচারী সরকার। দেখেন আমাদের স্বাধীনতার পর থেকে অনেক সরকারি ক্ষমতা এসেছে, ক্ষমতা এসে অনেকে দীর্ঘায়িত করতে পেরেছে ক্ষমতা, আবার অনেকে করতে পারে না, অনেকে চেষ্টা করেছে। কিন্তু আমি একজন একক ব্যক্তিকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করি না। এই কারণে করি না, দেখেন এটা আমি দায়ী করি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে। আমাদের দেশে একটা আইন নেই যে একটা সরকার ক্ষমতা আসার পরে সে কিছু কাজ নেয়, সেই কাজটা কিন্তু আপনি শেষ করতে পারেন না, সময় 5 বছর। দেখা যায় এই কাজটা শেষ করতে না পারলে পরবর্তী সরকার সেই কাজটা আর করে না, সমাপ্ত করে না। তো একটা সরকার কিন্তু আপনার ম্যান্ডেট নিয়ে আসে যে আমি এই 5 বছরে এই কাজগুলি করব, জনগণের প্রতিশ্রুতি নিয়ে আসে। উনি যখন আসে মেগা প্রকল্প হাত দেয়, তখন দেখা যায় মেগা প্রকল্পের কাজ এই 5 বছরে সম্পন্ন করতে পারেন। তখন উনি যে কোনো প্রকারে কাজগুলি সমাপ্ত করার জন্য, জনগণের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আপনার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তা আমি মনে করি যে বাংলাদেশে যে জ্বালাও পোড়াও
যে ধরনের সংস্কৃতি চলছে এভাবে যদি আমরা আমাদের দেশে চলতে থাকে তা আমরা বিশ্ব দরবারে একটা নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে চিহ্নিত হব। এরপরে আপনার আমাদের অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে, আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তা আমি বাংলা সরকার মাননীয় প্রধান উপদেষ্টা অন্তকালীন সরকার যারা আছে তাদেরকে বলবো তারা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সক্রিয় করে। এখনও আমাদের বাংলাদেশের পুলিশ সেনাবাহিনীর প্রতি আস্থা আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওনারা যেন সারা বাংলাদেশ অডিট মনিটর এবং নিবিড় তত্ত্বাবধানে নেয়।